এক রাতেই আদির লাইফ শামুকে ছাড়া বিষাদে পরিণত হয়েছে। রাতে ঘুম হয়নি। সকাল সকাল ড্রয়িং রুমে এসে হাজির হয়েছে। গতকাল আদির মা আদিকে বলে দিয়েছে শামুকে ভার্সিটিতে আর আনা নেওয়া করতে হবে না। নিশি যাওয়ার সময় ড্রপ করে দিবে। আদি মায়ের কথা শুনে আরেক দফা ছেকা খেল। শামু রেডি হয়ে যেই রুম থেকে বেরিয়েছে তারপর দুপা পিছিয়ে নিজের রুমের দরজার সামনে গিয়ে দাঁড়াল। আদি ড্রয়িং রুমে বসে আছে। উফ, বর মশাই এখানে বসে আছে কেন? আমি এখন কিভাবে যাব? আমাকে দেখলে যদি কিছু বলে? শামু নিজের পিঠে কারো স্পর্শ পেয়ে লাফিয়ে উঠল। পেছনে চেয়ে দেখে নিশি দাঁড়িয়ে আছে। বুকে থু দিল 2 বার। কিরে চোরের মতো উকি ঝুঁকি দিচ্ছিস কেন? শামু ইশারায় আদিকে দেখাল। নিশি আফসোসের ভঙ্গিতে বলল, আহারে বেচারা ভাই, আমার বউ ছাড়া এক রাতেই কেমন শুকিয়ে গেছে। চেহারা দেখেই বোঝা যাচ্ছে সারারাত ঘুমায়নি। বউকে এক নজর দেখার জন্য সকালবেলায় ড্রয়িং রুমে এসে বসে আছে। আপু, আমাদের যেতে হবে। নিশি বলল, হ্যাঁ চল। তোকে কে নিষেধ করেছে যেতে? আমি কি কোলে তুলে নিয়ে যাব? শামু নাক ফুলিয়ে বলল, মজা করছো? আমি তোমার ভাইয়ার সামনে দিয়ে যেতে পারবো না। কেন, তুই কি ভয় পাচ্ছিস? শামু ভয় পায় মাই গড। আপু। নিশি আদির পাশে গিয়ে বসে বলল, ভাইয়া সকাল সকাল এখানে বসে আছো কেন? এমনি। কেন আমি এখানে বসে থাকতে পারি না? এখানে বসার জন্য এখন আমাকে তোর পারমিশন নিতে হবে? কিছুটা রেগে। নিশি বুঝতে পারল কার রাগ কার উপর ঝাড়ছে। নিশি মুখ ভেঙচি কেটে বলল, বসে থাকো, সারাদিন বসে থাকো। কে নিষেধ করেছে? আদি নিশির দিকে চোখ পাকিয়ে তাকাল। তারপর উঠে চলে গেল। নিশি শামুর কাছে গিয়ে বলল, তোর জন্য ঝাড়ি খেয়ে এলাম। শামু নিশির দুগাল টিপে বলল, আমার কিউট ননদিনী। এই মাসুম বাচ্চা ভাবির জন্য এটুকু করাই যায় কি বলো? জ্বালা। অপরদিকে জয় চাইছে যত তাড়াতাড়ি সম্ভব ওর আর নিশির বিয়েটা হয়ে যাক। রাজের ঝামেলার কারণে যদি ওদের বিয়েটা ভেঙে যায়, এই আশঙ্কায় থাকতে পারছে না। সারাক্ষণ ওর মাথায় এসব চিন্তাভাবনাই ঘুরপাক খায়। জয় তাই ওর মা বাবার সঙ্গে এ বিষয়ে কথা বলেছে। ওরাও আজ নিশিদের বাসায় বিয়ের ডেট ফিক্সড করতে এসেছে। নিশি সেই কখন থেকে কেঁদেই যাচ্ছে। হুট করে বিয়ের ডেট ফিক্সড হয়ে যাবে ভাবতে পারেনি। ফাইনাল ইয়ারের পরীক্ষার পর বিয়ের কথা ছিল, কিন্তু ওরা সামনের মাসের ডেট দিয়েছে। ও হাপু, কান্না থামাও তো। এভাবে কাঁদছ কেন? একদিন আগে আর পরে তো বিয়েটা হবেই। আর তাছাড়া তুমি জয় ভাইয়াকে ভালোবাসো না? তাই বলে এত তাড়াতাড়ি? কান্নারত অবস্থায় শামু নিশিকে কিছুতেই থামাতে পারছে না। শামু বাধ্য হয়ে জয়কে ফোন করল। জিজু, আপি তো ভীষণ কাঁদছে, কথা বলুন। শামু নিশির কানে ফোন দিয়ে দিল। নিশি কাঁদছ কেন হো? তুমি কি আমাকে ভালোবাসো না? আমার সাথে থাকতে চাও না? চাই, কিন্তু হঠাৎ করে। সবকিছুই মানুষের জীবনে হঠাৎ করেই হয়। তোমাকে কি আমি আটকে রাখব? তুমিও বাড়িতে যাবে আসবে, সমস্যা কি? এখন কান্না থামাও। চলো ফ্যামিলি প্ল্যানিং করি। আগে ছেলে হবে না মেয়ে? ফাজিল ছেলে, রাখো ফোন। নিশি ফোন রেখে হাসছে। অপর পাশে জয়ও হাসছে। আদি রুম জুড়ে পাইচারি করছে। ওর প্রচুর রাগ হচ্ছে।
শামুর দেখা নেই 2 দিন। বাড়িতে কি সারাক্ষণ গা ঢাকা দিয়ে থাকে? আদি শামুর নাম্বার ডায়াল করল। শামু ফোন রিসিভ করে হ্যালো হ্যালো বলছে। অপরিচিত নাম্বার দেখে শামুর খটকা লাগছে। রাজ নয় তো। তাই শামু রাগ মিশিয়ে বলল, ওই কথা বলিস না কেন? ফোন দিয়ে চুপ করে থেকে তামাশা করিস? জুতা মেরে চাপার হাড্ডি ভেঙে ফেলব। বেয়াদব। মানুষ চিনিস না? চিনি, খুব ভালো করে চিনি, বাকিটা সময় মতো চিনে নিব। ফোন কেটে দিল। শামু ফোন কান থেকে সরায়নি। কণ্ঠ কেমন পরিচিত লাগছে। তবে রাজ নয়। কে হতে পারে? ব্রেইনে সর্বোচ্চ প্রেসার দিচ্ছে বুঝার জন্য। শামু শুয়ে শুয়ে কানে হেডফোন গুজে ইউটিউব ঘাটছে। আদি ঠাস করে দরজা খুলে ভেতরে ঢুকে গেল। আদিকে দেখে শামু কানের হেডফোন খুলে আদির দিকে অবাক হয়ে চেয়ে আছে। আদিকে দেখে ওর ভালো লাগছে কিন্তু ভয়ও লাগছে। দুম করে ঘরে ঢুকল কেন? শামু কাচুমাচু করে বলল, আপনি? আদি শামুকে টেনে দাঁড় করিয়ে বলল, তুমি আমাকে এভয়েড করছো? আদিল চৌধুরীকে? শামু দ্রুত মাথা নাড়াল। আবার না করছো? তোমার সাহস দেখে অবাক হচ্ছি। শামু মুখ খুলল। আমি আপনাকে এভয়েড কেন করব? আমি আপনাকে বিরক্তও করছি না, এভয়েডও করছি না। ফোনে গালাগাল দিলে কেন? শামু ডান হাতে নিজের মুখ চেপে ধরেছে। তারপর আদির দিকে অসহায় ফেস করে তাকাল। মুখ থেকে হাত সরিয়ে বলল, ওই ফাজিল মানে ওটা আপনি ছিলেন? আসলে আমি বুঝতে পারিনি। এই নাম্বার আমার কাছে নেই। তাই বখাটে ছেলে ভেবে আমি কি করে জানবো আপনি রাতের বেলায় এক বাড়িতে থেকে ফোন করে বখাটেদের মতো চুপ মেরে থাকবেন? আদি আচমকা শামুকে জড়িয়ে ধরল। শামু ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। আদি চুপ করে আছে, কিছুই বলছে না। তারপর শামুকে ছেড়ে দিয়ে শামুর গলায় জোরে কামড় দিল। শামু ওমাগো বলে চিৎকার করে উঠল। আদি মুচকি হেসে বলল, বখাটে বলার শাস্তি। আদি দরজার কাছে গিয়ে বলল, আজকে ভালো ঘুম হবে। আদি যেতেই শামু দৌড়ে আয়নার সামনে গেল। গলায় দাঁত বসিয়ে দিয়েছে। শামু কাদো কাদো হয়ে বিড়বিড় করে বলল, ভ্যাম্পায়ার নাকি? কেমন লাল হয়ে দাগ পড়ে গেছে। দাঁত ভেঙে পড়বে। হুহ। জয়র বিয়ের খুশিতে পার্টি দিয়েছে। শামু বারবার বলছে যাবে না। সেটা শুনে আদি বলল, কেন যাবে না? এমনি আমি যাব না। তুমি যাবে। অবশ্যই যাবে। আমার সাথে যাবে। শামু কিছু বলতে যাবে নিশি থামিয়ে দিয়ে বলল, শামু রাজকে ইনভাইট দেয়নি। সো ডোন্ট প্যানিক। শামু আদির দিকে একবার চেয়ে নিশিকে বলল, ঠিক আছে আমি যাব। আদি হুট করে বলল, আমি যাব না। তারপর উঠে হনহন করে চলে গেল। শামু বলল, যা বাবা, এর আবার কি হলো? এতক্ষণ যাওয়ার জন্য তো লাফাচ্ছিল। নিশি শামুকে বলল, আরে বোকা মেয়ে, তোমার হাব্বি রাগ করেছে। এতক্ষণ যাওয়ার কথা বলল না করলি, আর এখন রাত যাবে না তাই হ্যাঁ বলেছ, তাই সে মাইন্ড করেছে। যাও রাগ ভাঙ্গাও। আমি কি করে রাগ ভাঙ্গাব? তার রাগ কি কাচের টুকরো যে ইট মেরে ভেঙে ফেলব? নিশি চোখ ছোট ছোট করে শামুর দিকে তাকাতেই শামু উঠে দাঁড়িয়ে বলল, যাচ্ছি। আমার প্রতি তো আর তোমার দয়া মায়া নেই। একটা ভাবি গেলে আরেকটা পাবে। সমস্যা কি? হ্যাঁ তাই। শামু আদির রুমের সামনে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে। ঢুকবে ঢুকবে করে ঢুকতে পারছে না।
আদি ভেতর থেকে বলল, দরজার সামনে কে ঘুরঘুর করছে চোরের মতো? আমি বলে শামু চুপ করে গেল, কারণ পরের ওয়ার্ড ওর ব্রেইনে মাত্র প্রবেশ করল। শামু আদির রুমে ঢুকে বলল, আপনি আমাকে চোর বললেন? আদি ভ্রু কুঁচকে বলল, আমি কই চোর বললাম? আমি তো বলেছি চোরের মতো। তুমি যদি নিজেকে চোর মনে করো আমার কি করার আছে? শামু আঙ্গুল তুলে বলল, দেখুন। আদি বাঁকা হেসে বলল, কি দেখব? তোমার মতো ধানীলঙ্কাকে দেখার কি আছে? সারা গায়ে তো মরিচ, এন্ড আই ডোন্ট লাইক মরিচ। শামু রাগে গজগজ করতে করতে বলল, শুধুমাত্র নিশিপুর জন্য। নয়তো আমি আপনাকে 1 মিনিটও সহ্য করতাম না। যাই হোক, আপনি আমাদের সাথে পার্টিতে যাচ্ছেন। কিছুদিন পর নিশিপুর বিয়ে। শ্বশুর বাড়ি চলে যাবে, তাই তাকে আপনি কষ্ট দেবেন না আশা করি। তাই আপনি যাচ্ছেন? আদি ভ্রু কুঁচকে বলল, তুমি কি আমাকে মানাতে এসেছ না থ্রেট করতে এসেছ? শামু কনফিউজড হয়ে গেল। মাথা চুলকাতে চুলকাতে বিড়বিড় করে বলল, এসেছিলাম মানাতে, বাট থ্রেট হয়ে যাচ্ছে। আদি কান পেতে মাথা কাত করেছিল, তাই শুনতে পেয়ে বলল, তাহলে মিষ্টি করে মানাও। কড়া কথায় আমি ভিজব না। শামু কিভাবে মানাবে? মিষ্টি কথা তো কখনোই মুখ দিয়ে বের হয় না। আমি কোনোদিন কারো তোষামদি করিনি। মিষ্টি করে কথাও বলতে পারি না। কখনো কাউকে মানাইনি, আর কোনো ছেলেকে তো নাই। তাই জানা নেই কিভাবে কথা বললে ছেলেরা খুশি হয়। ছেলেদের তো আজীবন পিটিয়ে এসেছি। শেষের কথাটা বিড়বিড় করে বলল। আদি শুনতে না পেরে জিজ্ঞেস করল, ছেলেদের কি করেছ? পিটিয়েছি, প্রচুর পিটিয়েছি। তবে নিজে নই, আমার টিমের মেম্বার দিয়ে। আমি ছুঁচো মেরে হাত নষ্ট করি না। আমার বাবা একজন নেতা, আর সব জায়গায় আমি নেতার মেয়ে হিসেবে পরিচিত ছিলাম। আর এর প্রচুর ফয়দা তুলেছি। এলাকায় একটা টিম ছিল, আর কলেজেও একটা টিম ছিল, আর আমি ছিলাম সেই টিমের লিডার। শামুর কথা কেড়ে নিয়ে আদি বলল, মানে হ্যাঁ। যেসব ছেলে বেশি ট্যারিং ব্যারিং করত তাদের কেলানো হতো। তাই সব ছেলেরা আমাকে ভয় পেত। এখন আপনি বলুন যাবেন কিনা? আঙ্গুল তুলে আদি ভয় পাওয়ার ভান করে বলল, আমাকেও কেলাবে নাকি? শামু নিজের আঙ্গুলের দিকে চেয়ে আঙ্গুল নামিয়ে বলল, মজা করবেন না, ভালো লাগে না। বলুন যাবেন। আদি একটু ভাব নিয়ে বলল, তুমি যখন এত করে বলছো ঠিক আছে যাব। শামু খুশি হয়ে গেল। তারপর এক দৌড়ে নিশির রুম। শামু পার্টিতে যাওয়ার জন্য ড্রেস জিনিসপত্র গুছিয়ে বেডে রেখে ফ্রেশ হতে গিয়েছে। ফ্রেশ হয়ে বেরুতেই দেখে আদি ওর বিছানার উপর বসে ওর জিনিসপত্র নেড়েচেড়ে দেখছে। মেকআপের জিনিসপত্র অদ্ভুতভাবে দেখছে, যেন আজ প্রথমবার দেখছে। আদি শামুকে দেখে বলল, আমি ভাবছি পার্টিতে হলুদ পরব। তুমিও হলুদ পরবে? হলুদ কাপল কেমন লাগবে বলো তো? সামান্তা নাক ফুলিয়ে আদির দিকে চেয়ে আছে। আদি ঠোঁটের কোণে দুষ্ট হাসি ফুটিয়ে ভ্রু নাচাচ্ছে। শামু তারপর বলল, জঘন্য লাগবে। আপনি যদি হলুদ পরেন তবে আমি আপনার সাথে যাব না। নৌমি আপুকে নিয়ে যান, একদম ভালো মানাবে। কাপল পিক তুলে ফেসবুকে আপলোড দিবেন, ক্যাপশন দিবেন, ওই আর সরিষা ক্ষেত। আদি শামুকে খেপাতে এসে নিজেই কপকাত।
আদি অনেকক্ষণ যাবৎ রেডি হয়ে ড্রয়িং রুমে অপেক্ষা করছে। বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছে। নিশি কিংবা শামু কারো আসার নাম নেই। আদি বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে। বিরক্তি ওর চেহারায় ফুটে উঠেছে। কপালে বিরক্তির ভাঁজ ফুটিয়ে বলল, ইয়া আল্লাহ! এই জন্যই ছেলেরা মেয়েদের সাথে কোথাও ঘুরতে যেতে চায় না। এত টাইম লাগে রেডি হতে। মুখে কয়মন আটা ময়দা হাবিজাবি লাগাবে কে জানে। শামুর রুমে তো দেখেও এলাম কত কিছু, নামও জানি না। ওইগুলো বসে বসে ঘষছে, আর আমি এখানে তাদের জন্য অপেক্ষা করছি। আদিল চৌধুরী অপেক্ষা করছে। ভাবা যায়? আদির ভাবার মাঝখানে ওদের এন্ট্রি হল। দুটোকেই বারবি ডল লাগছে। আদি দুজনকেই দেখে টাস্কি খেল। আদি ওদের দিকে চেয়ে মাথা চুলকে বলল, এরা কই থেকে আমদানি হলো? এরা কোনো বাড়ির মেয়ে? নিশি ভ্রু কুঁচকে বলল, ভাইয়া মজা করিস না। পার্টিতে যাচ্ছি তাই একটু সাজব না? হ্যাঁ, ভূত সেজেছে। বিড়বিড় করে। শামু নিশিকে বলল, ছাড়ো তো আপু, উনার হিংসা হচ্ছে। আমাদের মতো সাজতেন পারেনি তো, তাই সেই ডিপ্রেশন আমাদের উপর দেখাচ্ছে। তা বলি, আপনার ইচ্ছে হলে আমাকে বলবেন, সাজিয়ে দিব। কোনো ট্যাক্স দিতে হবে না। আদি কিছু বলতে যাবে, নিশি থামিয়ে দিয়ে বলল, ঝগড়া করার টাইম নাই, আমাদের যেতে হবে। জয় বারবার ফোন করছে। শামু কালো গাউন পরেছে, সাথে রাতের উপযোগী লাইট মেকআপ। নিশি লাল গাউন পরেছে, সাথে লাইট মেকআপ। তবুও আদি ওদের পিন্স মারছে। ক্লাবের সামনে এসে গাড়ি থামল। পার্টি 3 তলায়। ওরা নামতেই জয়কে দেখতে পেল। জয় আদির সাথে হ্যান্ডশেক করে কুশলাদি বিনিময় করে। নিশি, জয়, আদি আর শামু একসাথে লিফটে 3 তলায় উঠে যায়। শামু বসে বসে বোর হচ্ছে। নিশি জয়ের সাথে। শামু চুপ করে আদির পাশে বসে আছে। আদি বারবার শামুকে দেখছে। ব্যাপারটা শামু খেয়াল করছে, তাই ওর অস্বস্তি লাগছে। এক হাতে আরেক হাত খুঁটছে। ওর ইচ্ছে করছে উঠে একটা দৌড় দিতে। না, কেমন গলাটাও শুকিয়ে গেছে। পানি খেতে হবে। শামু সামনে রাখা ড্রিঙ্কসের গ্লাস হাতে তুলে নিল, আর তখনই আদি সেটা ধরে ফেলল। শামু ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি হলো, কেড়ে নিচ্ছেন কেন? গলা শুকিয়ে গেছে। শামু নিয়ে মুখের সামনে নিতেই আদি কেড়ে নিয়ে বলল, খাওয়ার আগে দেখে তো নেও কি খাচ্ছ। এতে তোমার গলাই ভিজবে না, সাথে হুঁশ উড়ে যাবে। তারপর দেখা যাবে টেবিলের উপরে দাঁড়িয়ে সাকি সাকি ডান্স দিচ্ছ। শামু আদিকে ভেঙচি কেটে বলল, কোল্ড ড্রিঙ্ক পান করলে হুঁশ উড়ে যায়? আদি ফিসফিস করে বলল, এটা আমার জন্য স্পেশাল ব্যান্ডের ড্রিঙ্ক, এসবে তোমার অভ্যাস নেই। তুমি নর্মাল ড্রিঙ্ক নেও। হ্যাঁ, আপনার তো এসবের সাথে ভালো দোস্তি আছে। এতে এমন কি আছে যে হুঁশ উড়ে যায়? মানুষ খাওয়ার জন্য পাগল হয়ে যায়। না খাই একটু ঘ্রাণ নেই। ঘ্রাণের কথা বলে খেয়ে নিও না কিন্তু। ওকে ওকে। শামু গ্লাস নিয়ে নাকের সামনে নিতেই কড়া গন্ধ ওর নাকে ভেসে আসে। শামু ওয়াক করে মুখ সরিয়ে নিল, নাক চেপে ধরল। তারপর আদির দিকে চেয়ে বলল, ছি, এই দুর্গন্ধ, নর্দমার পচা পানির মতো গন্ধ, এগুলো আপনি খাবেন? না, নর্দমার পানি তো তাও ভালো। আপনি বরং নর্দমার পানি খাবেন রোজ। ওয়াক, আমার বমি পাচ্ছে।
আদি একটু সরে গিয়ে বলল, এই আমার উপর আবার বমি করে দিও না। ঘ্রাণেই এই অবস্থা, যদি এক চুমুক মুখে নিতে। মাই গড, বলেই হাসতে লাগল। শামু নাক ফুলিয়ে চোখ ছোট ছোট করে চেয়ে আছে। দূর থেকে কেউ ওদের খুনসুটি দেখে রাগে ফুসফুস করছে। রক্তচক্ষু নিয়ে হাতের মুঠো শক্ত করে চেয়ে আছে। শামু চুপ মেরে বসে আছে। ওর কেমন বমি বমি পাচ্ছে। পাশে থেকে নরমাল ড্রিঙ্ক নিয়ে গলা ভিজিয়ে নিল। তবুও কেমন অস্থির লাগছে। মনে হচ্ছে পেট থেকে সব দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইছে। গলায় কেমন পিরপির করছে। শামু ফোন টেবিলের উপরে রেখে উঠে দাঁড়িয়ে বলল, আমি একটু আসছি। আদি বিচলিত হয়ে বলল, কোথায় যাচ্ছ? আসছি 5 মিনিটের মধ্যে। শামু আর অপেক্ষা না করে পা বাড়াল। ওর অস্থির লাগছে খুব। তাড়াতাড়ি ওয়াশরুমে গেল। শামু ওয়াশরুমে ঢুকেছে, বাট ওর বমি হচ্ছে না। শামু অনেকবার ট্রাই করল। তারপর হতাশ হয়ে চোখে মুখে পানি দিয়ে টিস্যু দিয়ে মুখ মুছে নিল। শামু দরজা খুলছে কিন্তু বাইরে থেকে মনে হচ্ছে লক করা। শামু বারবার ট্রাই করছে কিন্তু দরজা খুলছে না। শামু বিড়বিড় করে বলছে, হোয়াট দ্য হেল? দরজা খুলছে না কেন? কেউ লক করে দিল না তো? কিন্তু কেন দিবে? শামু আরেকবার চেষ্টা করেও যখন দরজা খুলতে পারছে না তখন দরজা ধাক্কাতে লাগলো। দরজা ধাক্কাছে আর বলছে, কেউ আছেন? দরজাটা খুলবে? অনেকবার বলার পরেও কেউ খুলছে না। উফফ, কেউ নেই নাকি? ফোনটাও আনেনি। ছুটির ঘন্টা মুভির মতো হবে না তো? দূরর কি ভাবছি। এখানে পার্টি চলছে। কেউ না কেউ ঠিকই আসবে। শামুর দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। শামু হাঁটু গেড়ে বসে আছে। কিছুক্ষণ পরে আবারও ধাক্কাতে লাগলো আর ডাকতে লাগল। অপরদিকে আদি শামুর আসার খবর নেই, তাই উঠে দাঁড়িয়ে এদিক সেদিকে চেয়ে খুঁজতে লাগল। শামুকে কোথাও দেখা যাচ্ছে না। আদি আশেপাশে খুঁজছে, নিশিকেও জিজ্ঞেস করেছে কিন্তু কেউ বলতে পারছে না কোথায় আছে। আদির মনে হচ্ছে কেউ ওকে দূর থেকে ফলো করছে। আদি পেছনে ঘুরতেই কেউ একজন সরে গেল। আদি চিন্তিত ভঙ্গিতে ভাবতে লাগল, কে হতে পারে? রাজ? শামু কোথায়? না, আমার শামুকে খোঁজে বের করতে হবে। শামুকে আমি রাজের ত্রিসীমানায় যেতে দেব না। আর না রাজকে আসতে দিব। ওটা রাজ ছিল তো? শামু হঠাৎ ছিটকিনি খোলার শব্দ পেল। কেউ বাইরের ছিটকিনি খুলেছে। শামুর মনে খুশি আর ধরে না, অবশেষে কেউ এসেছে। শামু উঠে বসে দরজা খুলল। কিন্তু অদ্ভুত বিষয়, বাইরে কেউ নেই। শামু আশেপাশে ভালো করে দেখে নিল। অদ্ভুত তো। কে হুট করে এসে দরজা খুলে উধাও হয়ে গেল? শামুর এত ভাবার সময় নেই। নিশ্চয়ই ওকে আদি খুঁজছে। 5 মিনিটের কথা বলে এসেছে। শামু কিছুদূর এগুতেই আদিকে দেখে। আদি কাউকে খুঁজছে আর এ কেউটা যে ও নিজেই, সেটা শামু বুঝতে পারল। তাড়াতাড়ি আদির সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আম হেয়ার। আদি রাগ দেখিয়ে বলল, এই তোমার 5 মিনিট। আধা ঘন্টার বেশি হয়ে গেছে। সরি, আসলে আমি আটকে পড়েছিলাম। কেউ? পরের কথাগুলো শামু আর বলতে পারল না। তার আগেই অ্যানাউন্স করা হলো ড্রান্সের। আদি শামুর হাত ধরে বলল, চলো। শামু বাধ্য মেয়ের মতো আদির সাথে চলে গেল।
কিছুক্ষণ ডান্স করার পর শামু বলল, আমার আর ভালো লাগছে না। আদি বিচলিত হয়ে বলল, শরীর খারাপ লাগছে? না, ড্রিঙ্কের গন্ধ আমাকে এখনো অস্থির করে ফেলছে। মাথা ঘুরছে, বমি বমি লাগছে। এই মুহূর্তে খোলা হাওয়া প্রয়োজন, বিশুদ্ধ নির্মল বাতাস, যেখানে আমি প্রাণ খুলে শ্বাস নিয়ে পারব। তো চলো। কোথায়? নিচে গার্ডেনে। তোমার তো খোলা হাওয়া প্রয়োজন, সেখানে তুমি সব পাবে। আদি আর শামু নিচে গার্ডেনে গেল। গার্ডেনে মানুষ নেই বললেই চলে। চারপাশে আলো জ্বলছে, স্নিগ্ধ বাতাস বইছে। শামুর একটু ভালো লাগছে। আদি মজা করে বলল, সামান্য ড্রিঙ্কের ঘ্রাণে এই অবস্থা আর আস্ত নেশাগ্রস্ত আমাকে কিভাবে সামলাবে? শামু ভ্রু কুঁচকে বলল, আমি কেন আপনাকে সামলাব? তাহলে কে সামলাবে? সে আমি কি জানি? আমি আপনাকে সামলাতে যাব কেন? আমি আপনার বউ লাগি? শামু কথাটা বলেই জিভে কামড় দিল। আদি শামুর অবস্থা দেখে হেসে দিল। ভ্রু নাড়িয়ে বলল, তাহলে কি লাগো? শামু চোখ ছোট ছোট করে আদিকে বলল, আপনাকে এখন মার লাগাতে ইচ্ছে করছে, মেরে তক্তা বানাতে ইচ্ছে করছে, হাত পিসপিস করছে। উফ। আদি শামুর কথা শুনে হাসছে। রাজ দূর থেকে দেখে রাগে ফেটে যাচ্ছে। তারপর আড়াল থেকে সামনে এসে দাঁড়ালো। শামু আদি দুজনেই রাজকে দেখে চমকে গেল। আদি মনে মনে ভাবছে তাহলে ওর ধারণা ঠিক, ও রাজকেই দেখেছে। শামু রাজকে দেখে ঘাবড়ে গেল। ওর বুক ধুকপুক করছে। আদির দিকে আর চোখে দেখছে। আদি চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। বুঝাই যাচ্ছে রাজের উপস্থিতি ওকে কতটা বিরক্ত করছে। রাজ বলল, হোয়াটস আপ নিউলি ম্যারিড কাপল? শামু কিছু বলছে না। আদি উত্তর দিল, নিশ্চয়ই আমাদের পুরো সময় ফলো করেছেন। আর ফলো যখন করেছেন তখন বুঝতে পারছেন আমরা কতটা হ্যাপি। রাজ শামুর দিকে চেয়ে বাঁকা হেসে বলল, তাই নাকি? কিন্তু শামু তুমি তো আমাকে তেমন কিছু বলনি। শামু অবাক হয়ে বলল, মানে? আমি বলবো মানে কি? আদিও বুঝতে পারছে না রাজ কি বলছে। রাজ আদির দিকে চেয়ে বলল, ওহ আপনাকে বলেনি আমাদের কিছুক্ষণ আগে কথা হয়েছে। শামু আমি তোমার এক্স। আমার সাথে কথা বলতেই পারো, তোমার হাসবেন্ড কিছু মনে করবে না। বাট তুমি ভালো নেই সেটা শুনে আমার অনেক কষ্ট লাগছে। আদি রক্তচক্ষু নিয়ে শামুর দিকে চেয়ে আছে। শামু আদিকে বলল, বিশ্বাস করুন আমি মাত্রই উনাকে দেখলাম। এর আগে দেখা কথা কিছুই হয়নি। উনি মিথ্যা বলছে। আমাদের মাঝে ঝামেলা করতে চাইছে। ট্রাস্ট মি। আদি শামুকে জিজ্ঞেস করল, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি ওয়াশরুমে। আর তখনই মনে পড়ল দরজা লকের কথা। শামু রাজের দিকে অগ্নি দৃষ্টি ছুড়ে দিয়ে বলল, এর মানে আপনি ওয়াশরুমের দরজা লক করে রেখেছিলেন? আদি আমি ওয়াশরুমে ছিলাম। বমি পাচ্ছিল তাই গিয়েছিলাম, আর কেউ বাইরে থেকে দরজা লক করে রাখে। আর এখন বুঝতে পারছি এটা উনি করেছে। রাজ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি? কি সুন্দর গল্প বানাচ্ছ। আমি লেডিস ওয়াশরুমের সামনে যাব? হা হা। আদি হাতের মুঠো শক্ত করে বলল,
আই ট্রাস্ট শামু। আপনার মতো লোক সব পারে। আমি আপনাকে বারবার বলেছি শামুর থেকে দূরে থাকতে। এক্স গার্লফ্রেন্ডের প্রতি কোনো টান নেই। ওল্ড ইউজ করা জিনিস আমার পছন্দ না। বিশ্রী হাসি দিল। শামুর শরীর জ্বলে যাচ্ছে। আদি রাজের কলার ধরে বলল, আর একটা বাজে কথা বলবি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলব। যা সত্যি তাই বললাম। আপনার জন্য দুঃখ হয় আমার ব্যবহৃত। আদি রাজের নাকে ঘুষি মারল। তারপর দুজনে মধ্যে হাতাহাতি হয়। শামু অনেক চেষ্টা করেও ছাড়াতে পারছে না। কেউ নেই যে ডাকবে। শেষে না পেরে সিকিউরিটি গার্ডের দুজনকে ডেকে আনে। ওরা এসে ওদের থামায়। শামু আদিকে চেপে ধরে দূরে সরিয়ে রাজের দিকে চেয়ে বলল, তোর মতো কুরুচিপূর্ণ মানুষের সাথে বন্ধুত্ব করাই আমার লাইফের বড় ভুল। তুই মানুষ না। আর গার্লফ্রেন্ড? কে তোর গার্লফ্রেন্ড ছিল? আমি তোকে কোনোদিন ভালোবাসিনি, এটা তুই বিয়ের আগের দিন পর্যন্ত জানতি। আর সারা জীবন জেনে রাখো, তুই আমার বন্ধু হওয়ার যোগ্য না। আর তুই কিসের কথা বললি? তোর ব্যবহৃত জানোয়ার। তোকে কোনো দিন আমার হাত উঠে দিয়েছি? আমার চরিত্র নিয়ে বাজে কথা বলবি, তোকে আমি খুন করে দিব। তুই এখনো আমাকে চিনিসনি। তুই হাজার চেষ্টা করেও আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করতে পারবি না। সম্পর্ক যেখানে স্ট্রং সেখানে তোদের মতো মানুষের বাজে কথা কোনো প্রভাব ফেলবে না। আদি শামুকে টেনে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, আমি এই কয়দিনে জেনে গেছি শামু কেমন। ও গা ভাসিয়ে দেওয়ার মতো মেয়ে না। আমি তোর এসব ফালতু কথা বিন্দুমাত্র বিশ্বাস করব না। নতুন কিছু ট্রাই করিস। আর ভালো করে দেখে নে, সি ইজ মাই ওয়াইফ। একদম চোখ তুলে তাকাবি না, তাহলে পুঁতে দিব। বুঝেছিস? সি ইজ অনলি মাইন। শামু অবাক হয়ে আদির মুখের দিকে চেয়ে আছে। আদি শামুর হাত ধরে ওখান থেকে চলে গেল। আদি শামুর হাত যেভাবে ধরে আছে যেন হাত ভেঙে ফেলবে। আমরা এই মুহূর্তে বাড়ি যাচ্ছি। তারপর গাড়ির দিকে যেতে লাগল। কিন্তু নিশিপু? ওকে জয় পৌঁছে দেবে। ঠিক আছে, আমি ফোন করে জানিয়ে দেই। আমার হাতটা ছাড়ুন। আদি শামুর হাত ছেড়ে দিল। শামু নিশিকে ফোন করে জানিয়ে দিল ওরা বাড়ি যাচ্ছে, জয়কে যেন বলে পৌঁছে দিতে। আদি গাড়িতে উঠে বসে আছে। শামু উঠতেই আদি গাড়ি স্টার্ট দিল। শামু বারবার আদির দিকে আর চোখে দেখছে। আদি অনেকক্ষণ যাবৎ ব্যাপারটা খেয়াল করছে। আদি শামুর দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, এভাবে বারবার তাকাচ্ছ কেন? আমাকে এর আগে দেখনি? আমার মনোযোগ নষ্ট করো না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। শামু ধমক খেয়ে গাল ফুলিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আদি গাড়ি থামাতেই শামু গাড়ি থেকে নেমে গেল কিছু না বলে। আদি মনে মনে বলছে, মহারানীর রাগ হয়েছে। চল আদি বউয়ের রাগ ভাঙ্গাও। আর কত কিছু করতে হবে, আল্লাহ মানুন। শামু ফ্রেশ হয়ে রুমে এসে নিজের কসমেটিক্স জিনিসপত্র গুছিয়ে রাখছে। তখনই দরজায় নক পড়ল। শামু পেছনে ঘুরে দেখে আদি লাল টি শার্ট আর সাদা শর্টস পরে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। শামু সেদিকে পাত্তা না দিয়ে নিজের কাজে মন দিল, যেন ও কাউকে দেখেইনি, কিছুই জানে না। এয়ারিং জোড়া রেখে বাকি জিনিসপত্র গুছিয়ে রাখছে। আদি মুচকি হেসে শামুর বেডের উপর আরাম করে বসে পড়ল। শামু সব গুছানো শেষ করে পেছনে ঘুরতেই আদিকে দেখে এক দফা বিরক্ত হল। হেয়ার ব্রাশ হাতে নিয়ে বলল, কি চাই এখানে? আদি চোখের পলক ফেলে মিষ্টি হেসে বলল, সামনে এসো বলছি।
শামু চুল আঁচড়াতে আঁচড়াতে আদির সামনে দাঁড়িয়ে বলল, আমি জানতে চাই না। আপনি এখন যান, আমি ঘুমাবো। খুব টায়ার্ড। আদি শামুর হাত ধরে টান মেরে জোর করে নিজের কোলে বসিয়ে বামবাহু চেপে ধরল যাতে নড়তে না পারে। শামু আদির কাজে শকড। চোখ বড় বড় করে বলল, আশ্চর্য, কি করছেন? ছাড়ুন। শামু হেয়ার ব্রাশ উঁচু করে আদির দিকে তাক করল। আদি মুচকি হেসে শামুর গালের দিকে হাত বাড়াতেই শামু আদির হাতে বাড়ি মারে। আদি আউট শব্দ করে হাত ছাড়তে লাগল। শামু হতবাক হয়ে গেল। সামান্য আঘাতে আদি কপোকাত কিভাবে হতে পারে? শামু আদির হাতের দিকে চেয়ে চমকে গেল। হাত থেকে হেয়ার ব্রাশ পড়ে গেল। শামু হন্তদন্ত হয়ে বলল, হাতে কি হয়েছে? এতটা কি করে কাটল? আর রক্ত? সরি সরি, আমি বুঝতে পারিনি যে আপনার হাত কাটা, তাহলে কিছুতেই আঘাত করতাম না। আম রিয়েলি সরি, আদি প্রত্যুত্তরে বলল। এই সামান্য। শরীর কিছু নেই। রাজের সাথে মারামারি করার সময় লেগেছে। সামান্তা ভ্রু কুঁচকে বিরক্তি নিয়ে বলল, কে বলেছিল আপনাকে মারামারি করতে? দেখুন হাতের কি অবস্থা করেছেন। সরুন দেখি, ব্যান্ডেজ করিয়ে দেই। একটা পেইন কিলার খেয়ে নিবেন। পেইন কিলার? হু। আদি শামুর গলায় ঠোঁট ছুঁয়ে বলল, হয়ে গেছে। সামান্তা ঢুক গিলে ঠোঁট ভিজিয়ে নিয়ে চোখের পলক ফেলে বলল, আমি ফার্স্ট এইড বক্স নিয়ে আসি। আদি শামুকে ছেড়ে দিল। শামু নিজেকে আলগা পেয়ে তাড়াতাড়ি উঠে গেল। তারপর ফার্স্ট এইড বক্স নিয়ে এলো। শামু আদির হাতের ব্যান্ডেজ করছে, আর তখনই নিশি হন্তদন্ত হয়ে রুমে ঢুকল। এসেছিল শামুর কাছে। ভিতরে যে আদি আছে জানা ছিল না। ইমার্জেন্সি কাজ থাকায় চেঞ্জও করেনি। পার্টিতে যেভাবে গিয়েছিল সেভাবেই আছে। আদিকে দেখে অবাক হয়, তার চেয়ে বেশি অবাক হয় আদির হাতে শামু ব্যান্ডেজ করে দিচ্ছে সেটা দেখে। ভাইয়া, কি হয়েছে তোমার হাতে? লাগলো কি করে? আদি নিশির দিকে চেয়ে নিশির কথার উত্তর না দিয়ে বলল, তার আগে বল, ওই ব্লাডি রাজ ওখানে কি করছিল? জয় না ওকে ইনভাইট করেনি, তাহলে কি করে এলো? নিশি বিস্ময় নিয়ে বলল, কে? রাজ? রাজ এসেছিল? হ্যাঁ, তোর দেবর ওই থার্ড ক্লাস রাজ এসেছিল। নিশি রাজের আসার নিউজটা মেনে নিতে পারছে না। জয়কে এর কৈফিয়ত দিতে হবে। নিশি ফোন বের করে জয়কে ফোন দেওয়ার জন্য উদ্ধৃত হলে শামু নিষেধ করে। আপু, আজকে বাদ দেও, আগামীকাল জিজ্ঞেস করো, এখন নয় প্লিজ। নিশি শামুর কথায় ফোন না করে বলল, এজন্যই চলে এসেছিস শামু? রাজ কোনো সমস্যা করেছিল? আমিও বোকার মতো কথা বলছি। নিশ্চয়ই কিছু করেছে। আদির হাতের ব্যান্ডেজ কমপ্লিট। শামু আদির দিকে একবার চেয়ে কিছুটা দূরে সরে নিশির দিকে চেয়ে বলল, পরে বলবো। নিশিও ভাইয়ের দিকে তাকাল। আদি চোখ মুখ শক্ত করে মেঝেতে একদৃষ্টিতে চেয়ে আছে। নিশি মাথা নাড়িয়ে সায় দিল শামুর কথায়। টপিক চেঞ্জ করার জন্য বলল, কিন্তু হাত কাটল কিভাবে? আদি নিশির দিকে চেয়ে ঘাড় কাত করে বলল, আমি আর কিছুক্ষণ ওখানে থাকলে ওর মার্ডার হয়ে যেত। ওকে সাবধান করে দিস। আর শামু, তুমি একা বের হবে না। আমার সাথে ভার্সিটি যাবে। আদি উঠে হনহন করে বেরিয়ে গেল। নিশি শামুর দিকে জিজ্ঞাসুক দৃষ্টি দিল। শামু সবকিছু খোলে বলতেই নিশি ক্ষেপে গেল। নিশি উঠে দাঁড়িয়ে বলল, মানুষ এত ছেচোড়া হয় কিভাবে? ওর সাহস হয় কি করে এসব আজেবাজে কথা বলার?
শামু, সাবধানে থাকিস, ও কিন্তু তোর আর ভাইয়ার সম্পর্ক নষ্ট করতে চাইছে। সন্ধ্যা নেমে আসছে, আশেপাশে আলো জ্বলে উঠছে, গার্ডেনের আলোগুলোও জ্বলে উঠছে। শামু গার্ডেনের বেঞ্চে বসে আছে, আদি ওর পাশে গিয়ে বসে। শামু আদির অস্তিত্ব বুঝতে পেরে নড়েচড়ে বসে। তারপর বলল, আপনি আমাকে বিশ্বাস করবেন আমি ভাবতে পারিনি, তবে আমি মিথ্যা কিছু বলিনি, যা বলেছি সব সত্য। আদি শামুর কথার উত্তরে বলল, অবিশ্বাস করার কি আছে? তোমাকে আমি যতটুকু দেখেছি তাতে অবিশ্বাস করার মতো কিছু আমি পাইনি। শামু স্পষ্ট উত্তর দিল, তবে আমি আপনার মতো এত সহজে বিশ্বাস করতে পারি না। বিশ্বাস করে অনেক ধোঁকা খেয়েছি। এখন বিশ্বাস শব্দটার উপর থেকে বিশ্বাস উঠে গেছে। বিশ্বাস শুধু একটা সাধারণ শব্দ নয়। শামু আদির দিকে চেয়ে বলল, আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি? আমি আবারও ধোঁকা পাব না তো? আদি শামুর হাত ধরে আশ্বস্ত করে বলল, অবশ্যই বিশ্বাস করতে পারো। যদি কখনো কোনো মিথ্যা পাই তবে আমি আপনাকে ক্ষমা করতে পারব না। তাই যদি মনে হয় কোনো কথা আমার থেকে লুকিয়েছেন তবে বলে দেওয়া উচিত। পাবে না নিশ্চিত থাকো। শামু পরম নির্ভরতায় আদির কাঁধে মাথা রাখল। আদির তখনই রাজের কথা মনে পড়ল। ওর আর রাজের বিয়ে কিভাবে ভেঙ্গেছিল। কিন্তু এটা আদি কিছুতেই শামুকে বলতে পারবে না। শামু জানতে পারলে ভুল বুঝবে। আর আদি এই মুহূর্তটা নষ্ট করতে চায় না। অন্ধকার ঘরে একটা চেয়ারে বাঁধা অবস্থায় একটা মেয়ে পড়ে আছে। মুখ বাঁধা, ঘাড় কাত করে রাখা। মেয়েটার সেন্স নেই। একটা লোক মেয়েটার মুখের উপর পানি ছুঁড়ে মারল। মেয়েটা শরীর ঝাঁকিয়ে মাথা উঁচু করল। তারপর পিটপিট করে চোখ মেলল। চারদিকে এমন বীভৎস অন্ধকার দেখে ভয় পেয়ে গেল। নিভু নিভু আলোয় একটা ছায়া দেখতে পেয়ে চিৎকার করল, কে আপনি? আমাকে এখানে কেন এনেছেন? লাইট অন করুন প্লিজ। প্লিজ লাইট অন করুন। মেয়েটা কাঁদতে লাগল। সামনে থাকা ছায়ামূর্তি গম্ভীরভাবে বলল, অন্ধকার ভয় পাও বুঝি? মেয়েটা কণ্ঠস্বর শুনে চমকে উঠল। ওর হাত পা কাঁপতে শুরু করল। বুকের ভিতরে জোরে জোরে হাতুড়ি পেটাচ্ছে। শরীর অসাড় হয়ে আসছে। কণ্ঠস্বর শুনে এতটাই আটকে উঠেছে যে গলায় সব কথা এসে আটকে গেছে। কাপা কাপা গলায় বলল, রাজ। রাজ হাঁটু গেড়ে বসে বাঁকা হেসে বলল, ইয়া বেব। আমার কণ্ঠস্বর তোমার চিনতে ভুল হবে কি করে? যতই হোক ইউর এক্স বয়ফ্রেন্ড। আমাকে এখানে কেন এনেছ? রাজ ক্ষেপে গিয়ে বলল, তুই জানিস না আমি কেন তোকে এখানে এনেছি? কি বলছো কেন এনেছ আমি কিভাবে জানব? জুই, তুই আমাকে রাগাস না। তোর অন্ধকারে ফোবিয়া না? ভাব তোকে যদি আজীবন এই অন্ধকারে বন্দিনী করে রাখি। জুই ঘাবড়ে গিয়ে আকুতির সুরে বলল, না রাজ, এটা করো না। আমাকে ছেড়ে দেও। ছেড়ে দেব? তোকে দিয়ে আমার কি কাজ? শুধু বল তোকে কে হায়ার করেছিল? কার সাহায্যে এতদিন তুই সিঙ্গাপুর গিয়ে গা ঢাকা দিয়েছিলি? বলে দে, ছেড়ে দিব। কেউ আমাকে হায়ার করেনি। আমাকে কেউ কেন হায়ার করবে? আমি সিঙ্গাপুর নিজের কাজে গিয়েছিলাম, গা ঢাকা দিতে নয়। রাজ উঠে দাঁড়িয়ে বলল, তাহলে তুই এই অন্ধকারে পচে মর। না আয়া। তাহলে আমার প্রশ্নের উত্তর দে। তোর সাথে আমার রিলেশন শেষ হয়েছে কয় মাস? 6 মাস। গুড।
রাজ জুইয়ের চুলের মুঠি ধরে বলল, তোকে এখানে আমি কেটে পুঁতে দেব যদি সত্যি স্বীকার না করিস। বলকে তোকে মিথ্যে বলতে বলেছিল? থার্ড ক্লাস মেয়ে কত টাকার বিনিময়ে নিজের ইজ্জত হাজার মানুষের সামনে নিলামে তুলে এসেছিলি, সাথে আমাকেও ফাঁসিয়ে এসেছিলি। তোর জন্য সামান্তা আজ অন্য কারো হয়ে গেছে। বল, নয়তো আজ আর তোর রক্ষা নেই আমার হাত থেকে। জুই ভয় গড়গড় করে সব বলতে শুরু করল। অয়ন নামের এক ছেলে আমাকে একদিন ফোন করে ডেকে পাঠিয়েছিল, আর আমাকে তোমার ব্যাপারে জিজ্ঞেস করেছিল, তোমার আমার সম্পর্ক সবকিছু। তারপর আমাকে বড় অঙ্কের টাকা ডিমান্ড করে বলে আমি যেন তোমার বিয়ের দিন গিয়ে তোমার পর্দা ফাঁস করে দেই, আর যেভাবেই হোক বিয়েটা ভেঙে দেই। আমিও রাজি হয়ে যাই, কেননা আমি তোমার বিয়ে মেনে নিতে পারছিলাম না। তাই তোমার সাথে যোগাযোগ করি, ফ্রেন্ড হিসেবে কথা বলি, যাতে আমি তোমার বিয়ের দিন প্রুফ করতে পারি তোমার আর আমার রিলেশন এখনো আছে। আর আমার কাছে আমাদের রিলেশনের প্রুফ হিসেবে কিছু পিক ছিল, ওগুলো ব্যবহার করি। তোমার এক্সদের তো আমি চিনতাম, তাদের সাথে যোগাযোগ করে অনেক চেষ্টা করে কিছু প্রুফ কালেক্ট করি। রাজরুম জুড়ে পাইচারি করছে আর অয়ন নামে কাউকে চিনে কিনা মনে করার চেষ্টা করছে, কিন্তু ওর জানা মতে অয়ন নামে কাউকে ও চিনে না। শত্রুতা তো দূরে থাক। রাজ জুইয়ের সামনে এসে বলল, কে অয়ন? সত্যি করে বল, কে অয়ন? রাজ, আমি সত্যি জানি না অয়নকে। আচ্ছা, জানিস না, চিনিস না, টাকার জন্য তার সাথে আমার লাইফ হেল করার ড্রিল করে নিলি? হ্যাঁ, কারণ আমি চাইনি তোমার বিয়েটা হোক। তুমি হুট করে আমার সাথে ব্রেকআপ করে নিয়েছিলে, আমার প্রচণ্ড রাগ হয়েছিল, তাই তোমাকে বরবাদ করার সুযোগ হাতছাড়া করিনি। এখন আমি তোকে বরবাদ করব যদি অয়নকে না বলিস। ওর পিক আছে? নাম্বার? পিক নেই, তবে নাম্বার আছে। এতেই চলবে। রাজ অয়নের নাম্বার নিয়ে কয়েকদিন পর্যন্ত রিসার্চ করল, যত ইনফরমেশন পেরেছে জোগাড় করেছে। অয়নের সাথে আদির লিঙ্কের ক্লু দেখে রাজ চমকে যায়। তারপর ভাবতে থাকে, এই অয়নের সাথে আদির কানেকশন কিভাবে? আদি এর পেছনে নেই তো? রাজ আদিকে ফলো করে জানতে পারে অয়ন আর আদি ফ্রেন্ড। অয়নের সাথে রাজের ঝামেলা নেই, আর আদির সাথেও ছিল না, তবে কি হতে পারে? রাজ বিছানায় শুয়ে চোখ বন্ধ করে পা নাড়াচ্ছে, তারপর হুট করে উঠে বসে, ওহ মাই গড, এটা তো আমি ভাবিনি। আদিকে কোনো দিন আমার প্রতিদ্বন্দ্বী ভাবিনি, বাট আদি যে ভাববে না তা তো নয়। আদির সামান্তার প্রতি ক্রেজিনেস তো আমি দেখেছি। স্পষ্ট বোঝা যায় আদি সামান্তাকে কতটা চায়। আদি চায়নি আমার আর সামান্তার বিয়েটা হোক, তাই ওর ফ্রেন্ডকে দিয়ে আমার ব্যাপারে সব ইনফরমেশন জোগাড় করে বিয়ের দিনই সব ফাঁস করে, যাতে আমি আর সামান্তা এত মানুষের সামনে হেরেজ হই। আমার আর সামান্তার লাইফে বেক করার ওয়ে না থাকে। আর সামান্তার সম্মান বাঁচানোর জন্য ওর বিয়েটা ওই দিনই দিয়ে দেওয়া হয়। আর ছেলে হিসেবে আদি চোখের সামনে ছিল, তাই বিয়েটা ওর সাথেই দেওয়া হবে। এক ঢিলে দুই পাখি মারা। বাহ, লাজবাব, লিজেন্ড। অস্কার দেওয়া উচিত। আর এই অস্কার দেওয়ার ব্যবস্থা আমি করব। আমার ধারণা যদি সত্যি হয় তবে আদি তোকে সামান্তা নিজেই অস্কার দিবে। সো রেডি থাক। নিশি আর শামু শপিংয়ে গিয়েছে। নিশির সামনে বিয়ে, তাই কেনাকাটা আছে। শামুকেও সাথে নিয়ে গেছে। নিশি কেনাকাটা করছে, শামু লিফট করে 3 তলা থেকে 5 তলা যাচ্ছে। শামু লিফটে বাটন চেপে দাঁড়াতেই দৌড়ে কেউ ভিতরে ঢুকল। শামু ঘুরে তাকাতেই সকড। রাজ হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে।
শামু লিফটের দরজার দিকে চেয়ে দেখে দরজা বন্ধ হয়ে গেছে। রাজকে দেখে সামান্তা ঘাবড়ে গেল। তাও একটা লিফটের ভেতরে ও আর রাজ একা। সামান্তা ওকে দেখে ঘামছে। শামু নিজেকে নরমাল রাখার আপ্রাণ চেষ্টা করছে। লিফট 5 তলায় যেতে বেশি সময় নিবে না। এখানে চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। তাই শামুর দৃষ্টি লিফটের গেইটের দিকে। 5 তলায় পৌঁছানোর পর কোনোভাবে রাজকে ওভারটেক করে বেরিয়ে যাওয়া শামুর একমাত্র উদ্দেশ্য। এখন এটা সেটা বলে জাস্ট রাজকে ব্যস্ত রাখতে হবে। শামু ভয়টা ভিতরে দমিয়ে রেখে রাজের দিকে শান্ত চাহনি দিয়ে বলল, আপনি এখানেও চলে এসেছেন? কি চাই আপনার? কথা বলার বাহানায় গেটের সামনে এগিয়ে গেল। রাজ শামুকে সিরিয়াস ভঙ্গিতে বলল, সামান্তা, আমি আজ কোনো বেহুদা কথা বলতে আসিনি। আমি আজ যা বলতে এসেছি সেটা তোমার জানা জরুরি। তাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো। শামু বলল, আপনার কথা মনোযোগ দিয়ে শুনব? হাউ ফানি। আমার কিছু জানার প্রয়োজন নেই। আপনি আপনার কথা আপনার কাছেই রাখুন প্লিজ। সামান্তা, আমি শুধু তোমাকে ঠকাইনি। তুমি এখনো ঠকছ। ভুলের মধ্যে আছো। তুমি আদিকে বিশ্বাস করে ভুল করছ। আদি খুব খারাপ ছেলে, বাজে ছেলে। তো আপনি এসব বাদ দিয়ে নিজের চরকায় তেল দিন। এই বাজে খারাপ ছেলেকেই আমি ভালোবাসি। ভুল করছো তুমি। ও একটা ফ্রড। শামু হুট করে রাজকে ধাক্কা মেরে বাইরে বেরিয়ে গেল। রাজ কথার মাঝে এতটা ব্যস্ত ছিল লিফট থেমে গেছে সেটা খেয়ালই করেনি। শামু দৌড়াচ্ছে। রাজ উঠে দাঁড়িয়ে সামান্তা বলে শামুকে এদিক সেদিকে খুঁজছে। আর শামু নিশিকে খুঁজছে। ফোন বের করে ফোন করল। আর রাজ শামুকে খুঁজছে। শামু ড্রেসের আড়ালে লুকিয়ে পড়ে। নিশি ফোন রিসিভ করতেই শামু নিশিকে সব বলে। নিশি ওর বলা লোকেশনে আসার কথা জানায়। হঠাৎ রাজ শামুর হাত ধরে টান মেরে বের করে বলল, ছি সামান্তা, তুমি লুকিয়ে আছো? আমাকে ভয় পাচ্ছ? তোমার কাছে আমি এটা আশা করিনি। সামান্তা ঝাড়া মেরে হাত সরিয়ে নিয়ে বলল, আপনাকে আমি ভয় পাই না। আমার জাস্ট আপনাকে ঘৃণা লাগে। কথা বলতে ঘৃণা হয়। শামু চলে যেতে নিলেই রাজ আবারও শামুর হাত ধরে। শামু নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে। দুজনের মধ্যে ধস্তাধস্তি হচ্ছে। শামু রাজকে ধাক্কা মেরে তাড়াতাড়ি সরে যেতে গিয়ে হুচট খেয়ে শামু পড়ে গেল। রাজ কিছু বলতে যাবে নিশি শামু বলে চিৎকার করে দৌড়ে এলো। নিশি রাজকে দেখে দাঁতে দাঁত চেপে বলল, হাউ ডেয়ার ইউ? সিকিউরিটি গার্ড কই? কেউ আছেন? হেল্প! নিশি শামুর হাত ধরে শামুকে তুলল। শামু দাঁড়াতে পারছে না। রাজ তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। নিশি নার্সিংহোমের করিডোর জুড়ে পায়চারি করছে আর জয়কে ফোনে ঝাড়ছে। তোমার ভাই এতটা নির্লজ্জ কেন? সেদিন একটা ঘটনা ঘটিয়েছে আর আজ শামুকে হেরেজ করেছে। ওর জন্য কি শামু বাসা থেকে বের হতে পারবে না? ও এখন হসপিটালে। পা মচকে গেছে। হাত থুতনি কেটে গেছে। ভাইয়াকে আমি কি বলবো? ভাইয়া যদি জানে কি হবে সেটা ভেবেই আমার ভয় লাগছে। আমি কি জবাব দেব? বারবার ও এমন করছে। কেন করছে? ভাইয়া যদি বিয়েতে কোনো প্রবলেম করে তাহলে আমার কিছুই করার নেই। আমি তোমাকে বলে রাখলাম। নিশি, এখানে আমার দোষটা কোথায়? আমি রাজের সাথে সমস্ত যোগাযোগ অফ করে দিয়েছি। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই।
চাচাও ওকে থামাতে পারছে না। এখন আমি। তুমি ফোন রাখো। নিশি ফোন কেটে শামুর কাছে গেল। ওর পায়ে ব্যান্ডেজ করে দিয়েছে। থুতনিতে ব্যান্ডেজ করা। হাতের কনুই ছিলে গেছে। নিশি ওকে ধরে ধরে গাড়িতে বসালো। শামু পা তুলে পায়ের নিচে কুশন দিয়ে বসে আছে। নিশি খুব টেনশনে আছে। সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। নিশিপু কি হয়েছে? নিশি চিন্তিত ভঙ্গিতে শামুর দিকে চেয়ে বলল। ইয়ার অনেক ভয় লাগছে। ভাইয়া জানতে পারলে কি রিয়েক্ট করবে? সেটা ভেবেই আমার গলা শুকিয়ে যাচ্ছে। আদিকে জানানোর দরকার নেই। হাই টেম্পার কিছু না বুঝেই উল্টো পাল্টা ডিসিশন নিয়ে নিবে। সামনে তোমার বিয়ে আপু। আদি জানতে পারলে ঝামেলা হবে। আমি তোমার বিয়েতে কোনো ঝামেলা চাই না। কিন্তু শামু এত বড় ঘটনা ভাইয়াকে না জানানো উচিত হবে? আর উনি জানার পর যে রিয়েক্ট করবে সেটা উচিত হবে? নিশি সেটাও ভাবছে। তারপর বলল, রাজের সমস্যা কি? ও কি তোকে কোথাও শান্তি দিবে না? ওর জন্য কি তোর লাইফে কোনো নিরাপত্তা নেই? ফ্রিলি চলাচল করতে পারবি না? না, এর একটা ব্যবস্থা নেওয়া প্রয়োজন। হ্যাঁ, এভাবে চলা যায় না। একটা কিছু করতে হবে। নিশি আর শামু বাড়ির ভিতরে ঢুকতেই নিশির মা শামুকে দেখে আঁতকে ওঠে। শামুর কাছে এসে শামুকে ধরে বলল, ওর কি হয়েছে? পায়ে থুতনিতে ব্যান্ডেজ কেন? কি হয়েছে পায়ে? পা খুঁড়িয়ে হাঁটছিস কেন? নিশি শামুকে সোফায় বসিয়ে সব খুলে বলল। শামু তখনই বলল, প্লিজ মামনি, এসব যেন আপনার ছেলে না জানে। তাহলে খুব ঝামেলা করবে। কিছুদিন পর আপুর বিয়ে, এখন এসব নিয়ে কিছু না বলাই ভালো। আর পায়ে সামান্য লেগেছে। ডাক্তার বলেছে 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আদি। কিন্তু আদি তোর এই অবস্থা দেখে জানতে চাইলে কি বলবো? বলবে পড়ে গিয়েছি সিঁড়ি থেকে। নিশি শামুকে ধরে রুমে দিয়ে এলো। রাতে ডিনার টাইমে টেবিলে সবাই খেতে বসেছে। আদি শামুকে না দেখে আকুপাকু করছে, কিন্তু কিছু বলতে পারছে না। ওর জন্যই তাড়াতাড়ি বাড়িতে ফিরে সবার সাথে ডিনার করতে। কিন্তু শামু নেই। আদি বারবার এদিক সেদিকে তাকাচ্ছে। আদির বাবা শামুকে না দেখতে পেয়ে জিজ্ঞেস করল, শামু কই, খাবে না? আদির বাবা আদির মনের কথা বলেছে। যেটা এতক্ষণ জিজ্ঞেস করতে পারেনি সেটা জিজ্ঞেস করে ওর উপকার করেছে। আদির ইচ্ছে করছে ওর বাবাকে চুমু খেতে, কিন্তু সেটা করা যাবে না। নিশি আমতা আমতা করে বলল, ওর খিদে পেয়েছিল তাই আগেই খেয়ে নিয়েছে। আদির মনটা খারাপ হয়ে গেল। শামু খেয়ে নিয়েছে, তার মানে আজ আর দেখা হবে না। আদি মন খারাপ করে খাচ্ছে। শামু পা খুঁড়িয়ে খুঁড়িয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়াল। থুতনিতে হাত দিয়ে বলছে, ঈশ্বর, কি অবস্থা হয়েছে চেহারার। 1617 দিন পর আপুর বিয়ে। যদি দাগটা না যায় কত বাজে লাগবে দেখতে। উফ অফ। আর পা নিজেকে ল্যাংড়া মনে হচ্ছে। মনে হওয়ার কি আছে শামু, তুই ল্যাংড়াই হয়ে গেছিস। দেখিস না খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিস। ডাক্তার বলেছে 3-4 দিন লাগবে। এর মানে 3-4 দিন আমার বাড়িতেই থাকতে হবে। ভাল লাগে না। ওহহ শামু, এসব না ভেবে ভাব, তোর বর মশাই যখন দেখবে তখন তুই মিথ্যা কথাটা সুন্দর করে বলতে পারবি কিনা। হঠাৎ শামু দরজা খোলার শব্দ পেল। মনে হচ্ছে কেউ অতি সাবধানে দরজা খুলছে। শামু পেছনে ঘুরে দেখতে লাগল কে আসছে। আদি আস্তে করে মাথা ঢুকাল। আদিকে দেখে শামু বিদ্যুতের গতিতে মাথা ঘুরিয়ে নিল।
ও ভেবেছে নিশি এসেছে। শামুর ঘুরেও লাভ হয়নি, সামনে যেহেতু আয়না। আদি শামুর রুমে ঢুকে আয়নায় শামুকে দেখে বিচলিত হয়ে পড়ে। আদি শামুর সামনে এসে বলে, শামু, কি হয়েছে তোমার থুতনিতে? শামু আমতা আমতা করে উত্তর দিল, ওই একটু লেগেছে। কিভাবে লাগলো? ব্যান্ডেজ করতে হয়েছে, রক্ত জমে আছে, আর তুমি বলছো সামান্য? কেউ আমাকে বলেনি কেন? কেন বলেনি? আদি শামুকে দ্রুত নিজের দিকে ঘোরাতেই শামু আর শব্দ করে তাড়াতাড়ি মুখ চেপে ধরে। আদি বুঝতে পারছে না শামু ঠিক কোথায় ব্যথা পেল। শামু পায়ে ব্যথা পেয়েছে। কিন্তু চুপ করে আছে। আদি শামুর মুখ থেকে হাত সরিয়ে বলল, কোথায় লাগলো তোমার? ওই মানেই যে হাতে লেগেছে। কনুইয়ের ছিলে যাওয়া স্থান দেখালো। এখানেও। এসো, বেডে এসে বসো। শামু দাঁড়িয়ে আছে, নড়ছে না। হাঁটতে গেলেই ধরা খাবে। ধরা খাওয়া ব্যাপার না। আদিকে মিথ্যা বলতে গিয়ে না ধরা পড়ে যায়। আর তাছাড়া আদি চিন্তিত হয়ে পড়বে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আসলে আমি ফ্রেশ হব। আপনার এত চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। আপনি ঘুমিয়ে পড়ুন গিয়ে। আমি কোথাও যাচ্ছি না। তুমি ফ্রেশ হয়ে এসো। আদির স্পষ্ট উত্তর। শামু পড়েছে বিপদে। এখন কি করবে? বাধ্য হয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। শামুকে এভাবে হাঁটতে দেখে আদি শামুর পায়ের দিকে চোখ রেখে স্তব্ধ হয়ে যায়। শামু, তোমার পা। আদি তাড়াতাড়ি শামুকে কোলে তুলে নেয়। তারপর বেডে বসিয়ে জিজ্ঞেস করে, এসব কি করে হলো? আমাকে কিছু বলনি কেন? কেন বলনি? আমি তোমার হাসবেন্ড। আমাকে তোমার জানানো উচিত ছিল। আর তুমি আমাকে কিছুই বলনি। লুকানোর চেষ্টা করে যাচ্ছ? হোয়াই? টেল মি। আসলে আমি আপনাকে চিন্তায় ফেলতে চাইনি। সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম। দৃষ্টি লুকিয়ে আদি শামুর দিকে চোখ পাকিয়ে তাকালো। কিভাবে পড়ে যাও? চোখ কোথায় থাকে? আদি শামুর পায়ের দিকে চেয়ে আছে। ডক্টর কি বলেছে? মেডিসিন নিয়েছ? বলেছে ৩-৪ দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। মেডিসিন নিয়েছি। মিথ্যা বলছো না তো? রিপোর্ট কই? মিথ্যা কেন বলবো? বাড়ির কেউ আমাকে কিছুই জানালো না। নেও, চুপচাপ শুয়ে পড়ো। শামু শুয়ে পড়তেই আদি শামুর পায়ের নিচে কুশন দিয়ে দিল। শুনো, বেশি কথা বলবে না। আগেই বলে দিচ্ছি আমি যাচ্ছি না। চলে যান বললে খবর আছে। শামু কিছু বলল না, কারণ জানে বলে লাভ নেই। তার হাব্বি আজ আর তাকে ছেড়ে যাচ্ছে না। আদি লাইট অফ করে হালকা শেডের আলো জ্বালিয়ে দিল। আদি শামুর পাশে শুয়ে পড়ল। ওর কেমন ডাউট হচ্ছে। আচ্ছা, তুমি পড়ে কি করে গেলে? ভিডিও করে রাখা উচিত ছিল। তাহলে বুঝতে পারতেন কিভাবে পড়েছি। সব সময় উদ্ভট কথা বলো কেন? শামু চুপ করে রইল। কিছুক্ষণ দুজনের মধ্যে নীরবতা বিরাজ করল। আদি নীরবতা ভেঙে বলল, তুমি কি আমার রুমকে মিস করো না? সামান্তা আদির কথা শুনে ফিক করে হেসে দিল। আপনার রুম না আপনাকে? আদি মাথা চুলকে বলল, ওই একই। সামান্তা আবারও হেসে বলল, আপনার রুমকে মিস করি। আদি মুখ কালো করে বলল, আর আমাকে? আপনি আমার পেছনে যেভাবে পড়ে থাকেন মিস করার উপায় আছে। আদি শামুর গালে হাতের 3 আঙ্গুল দিয়ে স্লাইড করতেই শামু হাত ধরে ফেলল।
একদম ছুবেন না। হাত সরান। শামু আদির হাত সরিয়ে দিল। আমার বউকে আমি ছুঁয়েছি তোমার কি? শামু মনে মনে বলছে আসছে আমার বর। আদি শামুর আরেকটু কাছে গিয়ে ওর গালে ঠোঁট ছুঁয়ে দিয়ে ওর কাঁধেই মাথা রেখে বলল, শামু আমাকে কি হাজবেন্ড হিসেবে মেনে নেওয়া যায় না? কতদিন আরে ঘরে থাকবে? তোমার ঘরে ফিরে চলো। শামু কোনো উত্তর দিচ্ছে না। উত্তর দিবে কি? ওর শ্বাস আটকে যাচ্ছে। প্রথমত আদি ওর এত কাছে, যেখানে প্রতিটি নিঃশ্বাস বাড়ি খাচ্ছে ওর শরীরে। আদি মুখ তুলে শামুর দিকে তাকালো। তারপর কিছুক্ষণ চেয়ে থেকে ওকে জড়িয়ে ধরে শুয়ে রইল। তোমাকে আগামীকাল সকালেই রুমে নিয়ে যাব। না গেলে জোর করে নেব। পা ভাঙ্গা লাফাতেও পারবে না। আমার সুবিধাই হয়েছে। কি বলো? চলবে।